এর আগের পার্ট 4 ভিডিওতে আমি তোমাদের 16 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকের পার্ট 5 ভিডিওতে 17 থেকে 20 দাগ পর্যন্ত কমপ্লিট করব। এবং এই যে 17, 18, 19, 20 এই যে চারখানা অঙ্ক রয়েছে, এই চ্যাপ্টারে 4টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। একবার এই চারখানা অঙ্ক তোমরা কিন্তু ভালোভাবে শিখতে হবে। এই 4টা অঙ্ক যদি ভালোভাবে শিখো, বাকি তাহলে অঙ্কগুলো যেগুলো থাকছে 13 দাগের উপরে, ওইগুলো 2 মার্কের জন্য পড়বে। আর 5 মার্কের অঙ্ক এগুলো থেকেই আসার সম্ভাবনাটা প্রবল আছে। তার জন্য তোমরা এই 4টা অঙ্ক তোমাদের কিন্তু একেবারে ভালোভাবে বুঝতে হবে। তার মধ্যে যে আজকে যে 17 দাগের অঙ্কটা শুরু করব, এই অঙ্কটা যে 16 দাগের অঙ্ক যেটা করিয়েছি, হুবহু সেম টু সেম একই টাইপের অঙ্ক, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ করে দেওয়া আছে। যারা 16 দাগের অঙ্কটা দেখোনি, পার্ট 4 ভিডিওতে গিয়ে 16 দাগের অঙ্কটা অবশ্যই দেখবে, তাহলে তাদের জন্য 17 দাগের অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে। 17 দাগের অঙ্কটা আমি পড়ছি। দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। এর আগের অঙ্কটা ছিল 1,00,000 টাকা দুটো ব্যাংকে রেখেছে। এখানে 1,00,000 টাকার জায়গাতে ডাটাটা চেঞ্জ করে বলে দেওয়া আছে 10,000 টাকা দুটো ব্যাংকে জমা দিলেন। একটা ব্যাংকের সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের সরল সুদের হার বলে দেওয়া আছে 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ দুটো ব্যাংক থেকে মোট ও 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে বলেছে। তার মানে কোন ব্যাংকে, আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখবো, সেই টাকাটা হচ্ছে কি আসল বা মূলধন। তাহলে আমাকে আসল বা মূলধনটাকে নির্ণয় করতে বলেছে। ওর কাছে মোট টাকা হচ্ছে 10,000 টাকা, ওই টাকাটা দুটো ব্যাংকে রেখেছে। তাহলে এর আগের মতোই আমি তাহলে কোন ব্যাংকে কত টাকা রেখেছে সেটাকে আগে ধরে নিচ্ছি। দেখো, ধরে নিচ্ছি, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা রেখেছেন এক্স টাকা। ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এক্স টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন যেহেতু ওর কাছে মোট 10,000 টাকা আছে, তাহলে প্রথম ব্যাংকে যদি ও এক্স টাকা রেখে দেয়, তাহলে দ্বিতীয় ব্যাংকে ও কত টাকা রাখতে পারবে? দ্বিতীয় ব্যাংকেও টাকা রাখতে পারবে 10,000 মাইনাস এক্স টাকা। এর আগের অঙ্কটা তো আমি দেখিয়েছিলাম সেম ভাবে, যে তোমার কাছে দেখা গেল মোট 20 টাকা আছে। একটা ব্যাংকে যদি 12 টাকা রেখে দাও, তাহলে দ্বিতীয় ব্যাংকে আর কত টাকা কি রাখতে পারবে? তাহলে একটা ব্যাংকে যদি আমি 12 টাকা রেখে দিই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ মোট যদি আমার কাছে 20 টাকা থাকে, তাহলে দ্বিতীয় ব্যাংকটাতে অবশ্য 8 টাকা রাখতে হবে। তাহলে 8 মানটা কিভাবে আসবে? যে 20 মাইনাস যদি 12 করি, তবে আমি কত টাকা পাবো? এটা 8 টাকা। তার জন্য প্রথম ব্যাংকে যদি ও এক্স টাকা রাখে, তাহলে অবশ্যই দ্বিতীয় ব্যাংকে ওকে কত টাকা রাখতে হবে? 10,000 মাইনাস কত টাকা? এক্স টাকা। এবার বলেছিলাম যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এক্স টাকে ধরে নিই, তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাকে শর্তানুসারে সমান করতে হবে। তাহলে আমরা খুব সহজেই এক্স এর মানটা পেয়ে যাব। আর এক্স এর মান যখনই পেয়ে যাব, তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিল সেটাও বেরিয়ে আসবে, আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রেখেছে সেটাও বেরিয়ে আসবে। নাহলে আমাকে এক্স এর মানটাকে যদি বের করতে হয়, তাহলে এক্স কে কারোর সঙ্গে সমান করতে হবে। কার সঙ্গে সমান করব? দেখো, কোশ্চিনটাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে 2 বছর পর তিনি সুদ বাবদ 1,280 টাকা পেয়েছে। সুদ বাবদ মানে সুদের কারণে। তাহলে প্রথম বছরের সুদ আর দ্বিতীয় বছরের সুদ, এই দুটো সুদের যোগফলটাই কোশ্চিনে বলে দেওয়া আছে কত টাকা? 1,280 টাকা। তাহলে আমি দুটো ব্যাংকের যদি সুদ বের করি, তাহলে শর্তানুসারে দেখো, প্রথম ব্যাংকের সুদ সুদ বের করার ফর্মুলাটা হচ্ছে PRT/100। ও প্রথম ব্যাংকে টাকা রেখেছে কত টাকা? এক্স টাকা। তাহলে পি এর মান হচ্ছে এক্স, আর এর মান আর কত বলে দেওয়া আছে? প্রথম ব্যাংকে আর হচ্ছে কত পার্সেন্ট? 6%। তার জন্য এখানে বসে যাচ্ছে পি, এক্স এর মান হচ্ছে 6, টি এর মান কত বছরের জন্য টাকাটা রেখেছে ও? 2 বছরের জন্য। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, আর নিচে হচ্ছে কত? 100।
একই রকম ভাবে যে দ্বিতীয় ব্যাংকের আমি সুদ বের করি, তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি এর মান কত আছে? 10,000 মাইনাস এক্স, তাহলে এখানে বসে যাচ্ছে মানটা 10,000 মাইনাস এক্স। আর এর মানটা বইয়ে বলে দেওয়া আছে 7%, তাহলে এখানে বসে যাচ্ছে 7। আর সময়টা বলে দেওয়া আছে টি এর মান 2 বাই কত আসছে 100। তাহলে আই সমান ফর্মুলাটা হচ্ছে পি আর টি বাই 100। তাহলে প্রথম ব্যাংকের সুদ হচ্ছে এটা, দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে এটা। আর বই বলে দিয়েছে দুটো ব্যাংকের মোট সুদ 1280। এবার এখান থেকে ক্যালকুলেশন করে যদি আমি এক্স এর মানটা বের করে নিই, তাহলে প্রথম ব্যাংকে কত টাকা জমা রেখেছে এটাও বেরিয়ে আসবে, আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রেখেছে সেটাও বেরিয়ে আসবে। দেখো, এবার আমি লসাগু নিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মানটাকে নির্ণয় করছি। যেহেতু হরে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেককে, হরে এরও হরে 100 আছে, এরও হরে 100 আছে, তাহলে লসাগু নেওয়া কিন্তু খুব ইজি। যদি হরে যদি একই সংখ্যা থাকে, তাহলে লসাগু কি বসবে? সেই সেম সংখ্যাটা লসাগুতে বসে যাবে। তার জন্য এক্ষেত্রে লসাগুতে বসে যাচ্ছে কত? বসে গেল 100। তাহলে লবে কত আছে এটা? তাহলে লবে থাকছে 6 আর 2 গুণ করলে 12x প্লাস 7 টু 14, 14 এর সঙ্গে যদি 1 গুণ করে দিই এটা, তাহলে 14 আর কটা শূন্য আছে? 4টা শূন্য, 4টা শূন্য বসে গেল। মাইনাস 14 এর সঙ্গে x গুণ করলে 14x সমান 1280। এখানে দেখো 12x আর মাইনাস 14x, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 2x প্লাস 14, তার মানে 1 লক্ষ কত আসছে এটা? 40,000। আর এবারে যদি 100টা ভাগাকার আছে, এবারে যদি গুণ করে দিই এটা, তার মানে এটা 128 এর সঙ্গে যদি 1 গুণ করে দিই এটা 128, এখানে শূন্য থাকছে একটা, এখানে দুটো, তার মানে 3টা শূন্য, মানে 1,28,000। তার মানে এটা থাকছে মাইনাস 2x সমান 1,28,000 আর প্লাস 1,40,000, এবারে এসে মাইনাস 1,40,000। তার মানে এখান থেকে থাকছে মাইনাস 2x সমান 1,40,000 থেকে যদি আমি 1,28,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকছে মাইনাস 12,000। দুদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে দিলাম, তার মানে এখান থেকে পড়ে থাকছে x সমান 12,000 বাই, দুইটা গুণাকারে ছিল ভাগাকারে বসে যাচ্ছে, 6 দুগুণী 12 আর 3টা শূন্য বসে যাচ্ছে। তার মানে এখান থেকে যেটা মান বেরোচ্ছে বা x সমান আমরা লিখতে পারবো 6,000। তার মানে রেখা দিদি এক্স এর মান যেহেতু বেরিয়ে গেল 6,000, মানে রেখা দিদি তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট, আমি ধরে নিয়েছিলাম যে রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিল কত টাকা? এক্স টাকা। এক্স এর মান কিন্তু বেরিয়ে গেছে কত হাজার টাকা? 6,000 টাকা। তার মানে রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা রেখেছে কত টাকা? 6,000 টাকা। ওর কাছে মোট যেহেতু ছিল কত টাকা? 10,000 টাকা মোট হচ্ছে। তার মানে একটা ব্যাংকে 6,000 টাকা রেখে দেয়, তার দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবে ও? 10,000 মাইনাস 6,000, মানে কত টাকা রাখবে ও? 4,000 টাকা। এবার শুধু অ্যান্সারটা এক লাইনে লিখলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে শুধু আমি অ্যান্সারটা লিখছি, দেখো অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন, প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 6,000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন, এবং দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 10,000 মাইনাস, এখানে আছে এক্স, এক্স এর মান যেহেতু 6,000, 10,000 মাইনাস 6,000 টাকা সমান 4,000 টাকা। তাহলে এই থেকে এই 4-5টা লাইন ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু এখান থেকে অনায়াসে 5টা মার্ক পেয়ে যাবে। কিন্তু দেখা যায় এই অঙ্কটা করার জন্য অনেকে কি করে, লিখে লিখে 1.5 পাতা ধরে অঙ্কটাকে করবে, যে এমন ভাবে বড় আকার ধারণ করবে যে ও আর অঙ্কের প্রতি ভয়ে সেই অঙ্কটাকে দেখে প্র্যাকটিস করারও চেষ্টা করবে না। তোমরা এই বড় অঙ্কগুলো যদি একটু বুঝে বুঝে করো, খুব সহজে কয়েক লাইন ক্যালকুলেশন করে নামাতে পারবে। এর পরের অঙ্কটা দেখো, এর এরপর অঙ্কটা আমি শুরু করছি, যেটা 18 দাগের অঙ্কটা আমি পড়ছি। তোমরা প্রত্যেককে কিন্তু অঙ্কটাকে একবার দুবার হোক ভালোভাবে অঙ্কটা পড়ো,
যে কি নির্ণয় করতে বলেছে সেটাকে বুঝতে হবে। দেখো 18 দাগের অঙ্ক যেটা বলে দেওয়া আছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। মানে ব্যাংকে দীপুবাবু প্রথমে কত টাকা জমা রাখলো? 15,000 টাকা ও কি করলো? জমা করলো। ওই 15,000 টাকাটা ব্যাংকে 3 মাস জমা থাকলো। 3 মাস পর ওর ব্যক্তিগত দরকারে 3,000 টাকা গিয়ে তুলে নিল। যে টাকাটা ওর কত টাকা দাঁড়িয়ে গেল? 12,000 টাকা। ওই 12,000 টাকাটা আবার 3 মাস থাকার পরে ও আবার কি করছে 8,000 টাকা জমা দিচ্ছে। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন সেটাকে নির্ণয় করতে বলেছে। মানে তাহলে বছরে প্রথমে তো 15,000 টাকা দিয়েছিল, তারপরে 3,000 টাকা তুলে নিল। ওর টাকাটা কত টাকা হয়ে গেল? 12,000 টাকা। আবার 6 মাস পরে ও আবার কি করছে, ও 3 মাস পরে আবার 8,000 টাকা ও দিয়ে দিচ্ছে। তার মানে ও কত টাকা ওর আসল হয়ে যাচ্ছে? 20,000 টাকা। তাহলে ওই যে টাকাটা 20,000 টাকা আসল ছিল, সে টাকাটা তো পাবেই। তার সমেত সুদ সমেত দীপুবাবু কত টাকা পাবে সেটা সুদ আসলটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে বছরের শেষে দীপুবাবুর আসলটা তো আমরা দেখতেই পাচ্ছি যে ওর 20,000 টাকা ছিল। তাহলে 1 বছরে দীপুবাবু কত টাকা সুদ পাবে? সুদটা যদি আমি পেয়ে যাই, তাহলে সুদে আসলে দীপুবাবু কত টাকা পাবে সেটা আমি নির্ণয় করতে পারবো। তাহলে এবার দেখো 18 দাগের অঙ্কটা কিন্তু শুরু করছি। দেখো 18 দাগের অঙ্কটাতে আমি দেখতে পাচ্ছি যে আমাকে সুদ আসল নির্ণয় করতে বলেছে। এর আগের অঙ্কতে আমি বলেছি যে সুদ আসল মানে সুদ প্লাস কি আসল। তাহলে আমাকে আগে সুদটা বের করতে হবে। আর আসল তো কোশ্চেনে বলে দেওয়া আছে, দুটোকে যদি যোগ করে নিই তাহলে কিন্তু সুদ আসল মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমাকে দীপুবাবু 1 বছরে কত টাকা সুদ পেয়েছে সুদটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কর ক্ষেত্রে দেখো কি কি বলে দেওয়া আছে সেটা আমি আগে দীপুবাবুর 1 বছরের সুদ সেটাকে আমি নির্ণয় করছি। এই জিনিসটা একটু লক্ষ্য করো। দীপুবাবু 1 বছরের যে মোট সুদ বের করতে বলেছে ঠিকই, কিন্তু আমাকে ওর মূলধনটা কিন্তু চেঞ্জ হতে আছে। মানে কিছু মূলধন 3 মাস ছিল, কিছু মূলধন আবার 3 মাস থেকেছে, আর কিছু মূলধন কি থেকেছে 6 মাস থেকেছে। প্রত্যেকটা একটা অ্যামাউন্ট টাকা যে রেখে দিল 15,000 টাকা, ওই টাকাটা যে 1 বছর থাকছে এমন হচ্ছে না, মূলধনটা চেঞ্জ হতে থাকছে। তার জন্য আমাকে এক্ষেত্রে আলাদা আলাদা করে পাট পাট করে 3বার কিন্তু সুদ বের করতে হবে। প্রথমে দীপুবাবু রেখেছিল, অঙ্কটাতে একটু ভালোভাবে লক্ষ্য করবে যে প্রথমে কিন্তু দীপুবাবুর কাছে কত টাকা ছিল? 15,000 টাকা ছিল। এই 15,000 টাকাটা ও ব্যাংকে রেখেছিল 3 মাস। তারপরে দীপুবাবুর কাছে 15,000 টাকার মধ্যে ও তুলে নিল কত টাকা? 3,000 টাকা তুলে নিল। তাহলে হয়ে গেল ওর টাকা হয়ে যাচ্ছে 12,000 টাকা। এই টাকাটাও থাকছে কত মাস? 3 মাস। তারপরে আবার কি করছে ও দীপুবাবু? ওই 3 মাস পরে ও আবার কি করছে, ও 8,000 টাকা জমা করে দিচ্ছে। তাহলে ওর টাকাটা হয়ে যাচ্ছে 12,000 সঙ্গে 8,000 যোগ করে দিলে টাকাটা হয়ে যাচ্ছে 20,000 টাকা। আর বছরের শেষে তুলছে, তাহলে 3 মাস 3 মাস 6 মাস, আর পড়ে থাকছে কত মাস? 6 মাস। মানে প্রথম 15,000 টাকাটা থাকছে ব্যাংকে কত মাস? 3 মাস। আবার 3 মাস পর যখন ও 3,000 টাকা তুলে নিল, তাহলে 12,000 টাকাটা থাকছে আবার কত মাস? 3 মাস। আবার 3 মাস পরেও কি করছে? 8,000 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে 12 আর 8 হয়ে যাচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকাটা থাকছে 6 মাস। তখন আমাকে 15,000 টাকার 3 মাসে সুদ বের করতে হবে, 12,000 টাকার 3 মাস সুদ বের করতে হবে, আর 20,000 টাকার সুদ বের করতে হবে কত মাসের? 6 মাসের। তাহলে দীপুবাবু 1 বছরের মোট সুদ, তাহলে 15,000 টাকা যদি 3 মাসের সুদ বের করি, সুদ বের করার ফর্মুলা হচ্ছে কি PRT/100। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা সুদ বের হচ্ছে, পি এর মান হচ্ছে 15,000, আর এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রে আর এর মান 5%। PRT 3 মাস, মাসকে যদি বছরে নিয়ে আসি এটা, তাহলে এটা 3,
আর মাসকে বছরে নিয়ে আসতে গেলে 12 দিয়ে 3/12 ইন্টু কত আসছে, এটা 100 প্লাস দীপুবাবু যে 12,000 টাকা আছে, এই টাকাটাও কত মাস থাকছে, 3 মাস। তাহলে পি এর মান হচ্ছে 12,000, আর এর মান তো 5, আর এক্ষেত্রে থাকছে এটাও 3 মাস আছে, কারণ বছরে নিয়ে আসতে গেলে 12 দিয়ে ভাগ, 3/12 এখানে আসছে 100। একই রকম ভাবে আবার এই শেষে কত টাকা জমা করছে, 12,000 টাকার পর আবার 8 জমা করে দিচ্ছে, তাহলে পি এর মান হয়ে যাচ্ছে কত টাকা, 20,000 টাকা। আর এর মান তো 5 বলেই দেওয়া আছে, আর 6 মাস থাকছে, শেষ টাকাটা কত মাস থেকেছে, 6 মাস। যেহেতু 6 মাস থেকেছে, তার মানে এক্ষেত্রে বসে যাবে 6 আর 12, এখানে আসছে কত, 100। এবার এই মোট সুদটাকে আমাকে বের করতে হবে, এত টাকা। এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 আর 12 যদি কাটাকাটি করে নিই, এটা 3 আর 12 কেটে দিলে পড়ে থাকছে 4। এটা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 2 দিয়ে কাটাকাটি করলে 7 দুগুণে 14, হাতের একে 10, 5 দুগুণে 10। তার মানে এক্ষেত্রে পড়ে থাকছে, ক্যালকুলেশন যদি করে দিই, এটা 75 এর সঙ্গে 5 গুণ, 5 এ 5 25 এর 5, হাত থাকে 2, 5 7 35 আর 2 375/2 প্লাস এখানে যদি কাটাকাটি করি, দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 4 এ 12, 4 আর 12, 3 4 এ 12, 30, 30 আর 5 গুণ করে দিলে কত টাকা পাচ্ছি, 150 টাকা। তাহলে প্রথমে দেববাবু পেয়েছিল, যখন 15,000 টাকা রাখছিল, 375/2 টাকা পেয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেববাবু সুদ পাচ্ছে 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ পাচ্ছে দুটো শূন্য কেটে যাচ্ছে, 6 আর 12 কাটলে 2, 2 আর 200 কাটলে থাকছে পড়ে কত, 100। 100 আর 5 গুণ করে দিলে কত হচ্ছে, 500 টাকা। এই হচ্ছে দীপুবাবুর মোট সুদ, এত টাকা। এবার 375 কে 2 দিয়ে ভাগ করে দিই, তোমরা দেখতেই পাচ্ছ, এটা 375 কে 2 দিয়ে এটাকে আমি ভাগ করি, তার মানে কত দাঁড়াচ্ছে, 2 1 2, হাতের একে 17, 8 দুগুণে 16, হাতের একে 15, 7 দুগুণে 14, আবার 0, 5 দুগুণে 10, 187.5। 375 কে যখনই আমরা 2 দিয়ে ভাগ করব, তখন কিন্তু দাঁড়াচ্ছে 2 1 2, 1 17, 8 দুগুণে 16, 7 থেকে 6 বাদ দিলে 1 15, 7 দুগুণে 14.0, 5 দুগুণে কত হচ্ছে, 10, 187.5 টাকা প্লাস 150 প্লাস কত হচ্ছে, 500 টাকা। তার মানে এক্ষেত্রে এই তিনটাকে যদি আমি যোগ করে নিই, দেখো এককের অঙ্ক 0 0, আর এক্ষেত্রে 7, যদি এটা 0 0 আর 7 যোগ করলে 7, দশকের অঙ্ক আবার এখানে 0, 5 আর 8, 13, 3, হাত থাকে কত হচ্ছে, 1, 1 আর 5 6, 1 7 আর 1 8, তার মানে থাকছে পড়ে 837.5 আছে, বসে গেল এত টাকা। একটু যোগটা ভালোভাবে একটু লক্ষ্য করো, এখানে এককের অঙ্ক 0 0 আর 7 যোগ করে চলে আসছে 7, এখানে আবার 0 5 আর 8, 13 3, হাত থাকছে 1, 1 আর 5 6, 1 7 আর 1 8, 837.5 টাকা। তার মানে দীপু বাবু 1 বছরের সুদ পেয়েছে কত টাকা, 837.5 টাকা। তাহলে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবে, সেটাকে নির্ণয় করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে বছর শেষে দীপুবাবুর আসল কত টাকা পড়েছিল ব্যাংকে, 20,000 টাকা, আর ওর সুদ পাচ্ছে 837.5 টাকা। মানে সুদে আসলে ব্যাংক থেকে যখন দীপুবাবু টাকাটা তুলবে ফাইনালি, তখন সে কত টাকা পাবে, এটা নির্ণয় করতে বলেছে। অতএব এখান থেকে তো আমরা লিখতে পারবো যে দীপুবাবু বছরের শেষে সুদে আসলে 20,000 প্লাস 837.5
5 টাকা সমান 20,837.5 টাকা হবে। এই এইটুকুটা অঙ্ক কমপ্লিট করতে পারলেই তোমরা 5 মার্ক পেয়ে যাবে। কিন্তু এই অঙ্কটাই যদি আমি আবার লিখে লিখে ভেঙে ভেঙে করি তো কমপক্ষে তো 1.5 পাতা যাবে। কিন্তু তোমরা যদি একটু বুঝে করো কত অনায়াসে 4 থেকে 5 লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের শুধুমাত্র একটাই ফর্মুলা I সমান PRT/100 ফর্মুলার সাহায্যে যদি একটু সহজভাবে জিনিসটাকে ক্যালকুলেশন করতে পারো 4-5 লাইনের মধ্যে হয়ে যাবে। আর না হলে এই অঙ্কটা তুমি 1.5 পাতা করতে করতেও গিয়ে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু শেষমেশ আবার মিলাতে গিয়ে তোমার সমস্যা হয়ে যাবে। তাহলে এভাবে করলেও তুমি প্রত্যেককে 5-এ 5 পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাকে শুধুমাত্র সুদটা বের করে শেষে আনসারটাকে লিখতে হবে। চলো এর পরবর্তী যে অঙ্কটা আছে 19 নম্বর অঙ্কটা আমি পড়ছি। তোমরা প্রত্যেককে 19 নম্বর অঙ্কটা মন দিয়ে পড়ো। যে রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তাহলে রহমত চাচা কি করতে চাইছে? বাড়ি তৈরি করতে চাইছে। তার কাছে বর্তমানে কোনো ক্যাশ নেই, তার জন্য কি করছে? ব্যাংক থেকে 2,40,000 টাকা ধার নিল। কত পার্সেন্ট সুদের হারে? 12% সুদের হারে। ধার নেওয়ার 1 বছর পর তিনি কি করছে? একটা বাড়ি দিয়েছে, বাড়িতে ভাড়া দিচ্ছে, প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সেটাকে নির্ণয় করতে বলেছেন। মানে রহমত চাচার কাছে শুধুমাত্র কি ছিল? ওর জমিটা ছিল। ও ভাবলো যে জমিটা তো আমার আছেই, তাহলে জমিটা যখন আমি বিল্ডিং না দিচ্ছি তো আমার কি যাচ্ছে? ফাঁকা যাচ্ছে টাকাটা। আমি যদি ব্যাংক থেকে টাকাটা নিই তাহলে তারপর বিল্ডিং দিয়ে দিই, তাহলে বাড়ি ভাড়া দিয়ে দিলে তো আমি আবার আয় পাবো। সেই আয় থেকে ব্যাংকের টাকাটা ও সুদ সহ শোধ করতে চাইছে। মানে ও কিন্তু ঘর থেকে কোনো টাকা ইনভেস্ট করতে চাইছে না, শুধুমাত্র বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। তোমাকে নির্ণয় করতে বলেছে যে কত বছর পরে রহমত চাচা সেই টাকাটা শোধ করতে পারবে সেটা নির্ণয় করতে বলেছে, মানে সময়টাকে নির্ণয় করতে বলেছে। চলো অঙ্কটা শুরু করি করতে, তখন তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে যে কিভাবে আমরা সময়টাকে নির্ণয় করব। দেখো তাহলে যে 19 নম্বর অঙ্কটা আছে, আমাকে বের করতে বলেছে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ করবে সুদ সহ শোধ করবেন। তাহলে রহমত চাচা কত বছর পরে সুদ সহ শোধ করতে পারবেন সেটা তো আমার জানা নাই, যেটা নির্ণয় করতে বলেছে সেটাকে আগে ধরে নিচ্ছি। যে ধরি ধার নেওয়ার এক্স বছর পরে, ধার নেওয়ার এক্স বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। আর কি কি মান বলে দেওয়া আছে বই কোশ্চিনে, তোমাকে মানটা বলে দিয়েছে। আসল পি রহমত চাচা কত টাকা ধার করেছে? 2,40,000 টাকা ধার করেছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আসল পি হচ্ছে 2,00,000 কত টাকা? 40,000 টাকা। সুদের হারও কোশ্চিনে বলে দিয়েছে, সুদের হার আর সমান বলে দেওয়া আছে 12%। তারপরে আর কি বলে দেওয়া আছে? সময় টি, সময় টিটা তো আমি ধরে নিয়েছি কত বছরের জন্য ধার করেছি? এক্স বছরের জন্য। তাহলে সময় টি হয়ে যাচ্ছে এক্স বছর। তাহলে সুদ, আগে সুদটা বের করছি আমি। আমি 2,40,000 টাকা ধার নিলাম, তাহলে আমাকে সেই টাকার জন্য কত টাকার সুদ দিতে হবে? তাহলে আই সমান ফর্মুলাটা হচ্ছে কি? PRT/100। আই সমান ফর্মুলা হচ্ছে PRT/100। এই অঙ্কের ক্ষেত্রে দেখো পি এর মান
পি এর মান তো হচ্ছে 2,40,000 টাকা, আর এর মান তো হচ্ছে কত আছে 12, আর টি এর মান হচ্ছে কত x/100। এখানে যদি কাটাকাটি করে নিই, এটা দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে গুণ করতে হচ্ছে 24 আর 12। 24 আর 12 যদি গুণ করে দিই আমরা, 24 10-এ 240, আর 24 দুগুণে কত 48। 240 আর 48 যদি যোগ করে নিই, তাহলে 200 কত হচ্ছে 88। আর এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য বসে গেল, আর কত আছে, এটা এক্স আছে, এক্স বসে গেল। তার মানে 28,800 টাকা ওকে কি করতে হবে, সুদ দিতে হবে। তার মানে রহমত চাচা ধার করেছিল 2,40,000 টাকা, এই টাকার জন্য ওকে সুদ দিতে হবে কত টাকা, 28,000 কত টাকা 800 টাকা সুদ দিতে হবে। তার মানে সুদ আসলে ওকে কত টাকা দিতে হবে, সুদ প্লাস আসল এই দুটো মিলিয়ে ওকে টাকা দিতে হবে। আসল যেটা নিয়েছে সেটা তো দিতে হবেই, প্লাস ওকে 28,800 টাকা সুদ দিয়ে, সুদ আসল মিলিয়ে ওকে এই টাকাটা ব্যাংকে ফেরত দিতে হবে। এই টাকাটা ও কোথা থেকে দিবে বলেছে, যে বাড়ি ভাড়ার আয় থেকে ও ফেরত দেবে। তার মানে শর্তানুসারে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো সুদ আসল তো তোমরা দেখতেই পাচ্ছ, 2,40,000 প্লাস কত আসছে, 2,40,000 প্লাস 28,800 এটা হচ্ছে ওর সুদ আসল। এবার এই টাকাটা শোধ করবে কোথা থেকে, বাড়ি ভাড়ার আয় থেকে। কোশ্চেনে বলে দেওয়া আছে ও মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া পেয়েছে। তাহলে এক মাসে যদি 5,200 টাকা বাড়ি ভাড়া পায়, তাহলে এক বছরে কত টাকা বাড়ি ভাড়া পাবে। তাহলে এক বছরে বাড়ি ভাড়া বের করতে গেলে 12 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ওর এক বছরে বাড়ি ভাড়া থেকে আয়। কিন্তু ও কত বছর বাড়ি ভাড়া পাবে সেই জায়গাটা বুঝার আছে। এই জন্য এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট, যে অঙ্কটা এই জায়গাটাতে একটু বোঝার ব্যাপার আছে, যে ও কত বছর বাড়ি ভাড়া পাবে। এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করো। কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে যে রহমত চাচাকে বাড়িটা দিতে সময় লেগে গেছে কত বছর, 1 বছর। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি দেখা গেলো বাড়ি দেওয়ার জন্য ব্যাংক থেকে 5 বছরের জন্য টাকাটা ধার করে নিয়ে এলাম। কত বছরের জন্য ব্যাংক থেকে টাকাটা ধার নিলাম, 5 বছরের জন্য। কিন্তু বাড়িটা টাকা ধার করা মাত্র তখন তো ইনকাম শুরু হয়ে যাচ্ছে না, আমি ব্যাংক থেকে টাকাটা ধার নিয়ে এলাম, বাড়িটা দিতে তো আমাকে সময় লাগবে। তার জন্য বইয়ে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রহমত চাচা টাকা বাড়িটা বানাতে 1 বছর সময় লেগেছে। তাহলে ও যদি 5 বছরের জন্য টাকা ধার করে, তাহলে প্রথমে ও আয় পাবে কত বছর আয় আয় পাচ্ছে, যেহেতু 1 বছর বাড়িটা বানাতেই সময় লেগে গেল, তার মানে ও 4 বছর আয় পাচ্ছে। তাহলে যদি 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা ধার করে, তাহলে ও আয় পাবে কত বছর আয় পাবে, 4 বছর ও আয় পাবে। তাহলে আমি তো ধরে নিয়েছি ও টাকাটা ধার করেছে কত বছরের জন্য, এক্স বছরের জন্য। তাহলে এক্স বছরের জন্য যদি ধার করে ও, তাহলে কিন্তু এক্স বছর আয় পাবে না, আয় পাবে ও কত বছর, ও এক্স মাইনাস কত পাবে, 1 বছর। তাহলে যদি 1 বছরে এত টাকা আয় করে, তাহলে ও x-1 বছরে কত টাকা আয় করবে, তার জন্য x-1 দ্বারা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ওর x-1 বছরে আয়। এই যে 1 বছরে আয় যদি এটা হয়, 5 বছর আয় বের করতে হলে 5 দ্বারা গুণ করতাম, 6 বছর আয় বের করতে হলে 6 দ্বারা গুণ করতাম। যেহেতু আমি x-1 বছরে আয় বের করবো, তাহলে x-1 দ্বারা কি করতে হবে, গুণ হয়ে যাচ্ছে। এবার এই টাকাটা দিয়ে রহমত চাচা এই যে বাড়ি ভাড়ার যে আয় পেলো, এই টাকাটা দিয়ে ও ব্যাংকের টাকাটা সুদ সহ কি করবে, শোধ করে দিবে। তার জন্য বাড়ি ভাড়ার আয় আর ব্যাংকের টাকা সুদ আসল দুটো কি আছে, সমান। এই দুটো সমান থেকে এবার এখান থেকে ক্যালকুলেশন করে যখনই আমি এক্স এর মান পেয়ে যাব, তাহলে ও কত বছরের জন্য টাকাটা ধার করেছিল সেটা বেরিয়ে আসবে। এবার শুধু ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মানটাকে বের করতে হবে। দেখো এটা যদি ক্যালকুলেশন করি, এটা 2,40,000 প্লাস 28,800 এক্স, এটাকে যদি আমি ক্যালকুলেশন করে দিই, দেখো পড়ে থাকছে 52 আর 12, যদি গুণ করে দিই এটা 52-র সাথে যদি 12টাকে, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 2 একে 2, 5 একে 5, 4 2 624। তাহলে 52 আর 12
যদি গুণ করে দিলে এটা হচ্ছে 624, তার সঙ্গে দুটো শূন্য আছে বসে গেল, এক্স মাইনাস কত 1, বা 2,40,000 প্লাস 28,800 এক্স, 62,400 যদি গুণ করে দিই এটা 62,400 এক্স মাইনাস 62,400। এক্স এর মান যেহেতু বের করবো, এক্স গুলোকে এক পাশে নিয়ে চলে আসছি। এখানে আছে 28,800 এক্স প্লাস 62,400 এক্স, এপারে এলে মাইনাস 62,400 এক্স সমান, এখানে আছে মাইনাস 62,400 আর প্লাস 2,40,000, এপারে এসে মাইনাস 2,40,000। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি 62,400 থেকে 28,800 যদি বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে থাকছে 62,400 থেকে আমাকে বিয়োগ করতে হবে 28,800, এখানে 0 0, 10 থেকে 14 থেকে 8 বিয়োগ করলে 6, হাতে রাখে হয়ে যাচ্ছে কত 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3, তার মানে 33,600, তার মানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস 33,600 এক্স সমান, দুটো যেহেতু মাইনাস আছে, মাইনাস 2,40,000 আর 62,000, মানে 3 লক্ষ কত করে থাকছে 3 লক্ষ, এখানে যদি আমরা যোগটা করে নিই দেখো, এখানে থাকছে 2,40,000, তার সঙ্গে কত 62,400, 62,400 যদি যোগ করে নিই 0 0 4 2 6 4 10 9 থাকে 1, 30 24 30 24 দুটো শূন্য, মানে 3,02,000 কত থাকছে 400 টাকা। দুদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, তার মানে এক্স সমান পড়ে থাকছে 30 24 দুটো শূন্য আর 33,600 গুণ আকারে আছে, এপারে এসে ভাগ আকারে চলে আসছে। তার মানে এক্ষেত্রে কাটাকাটি যদি আমরা করি, তার মানে এক্ষেত্রে দুটো শূন্য, এক্ষেত্রে দুটো শূন্য কি হচ্ছে কেটে যাচ্ছে। এবার যদি এটা কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 3 1 3, 3 1 3, 3 2 6, 3 দিয়ে কাটাকাটি করলে 3 1 3, এখানে 3 10 30, একসঙ্গে আবার জোড়া সংখ্যা নিচ্ছি, তাই জন্য 0 3 8 24। আবার এটাকে যদি কাটাকাটি করি, দেখতে পাচ্ছ 112, 112 সঙ্গে 9 দিয়ে গুণ করলেই কিন্তু চলে আসছে 1112, এটার সঙ্গে যদি আমি 9 দ্বারা গুণ করে নিই এটা, তার মানে 9 দুগুণে 18, 8 হাত থাকে 1, 9 একে 9, 1 10 শূন্য হাত থাকে 1, 9 একে 9, 1 10, 1000 কত থাকছে পড়ে 8, তার মানে 112, আর এটা কেটে কত পড়ে থাকছে 9, তার মানে শুধুমাত্র কাটাকাটি করে যেটা বেঁচে থাকছে, এক্স এর মান কত বেঁচে থাকছে 9টা বেঁচে থাকছে। তার মানে আমি ধরে নিয়েছিলাম যে রহমত চাচা এক্স বছরের জন্য টাকাটা ধার করেছিল, আর এক্স এর মান কত বেরিয়ে গেল 9, তার মানে রহমত চাচা কত বছরের জন্য টাকাটা ধার করেছে, 9 বছরের জন্য টাকাটা ধার করেছিল। এবার শুধু অ্যান্সারটা লিখে দিলে ফাইনাল অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি দেখো, তাহলে কিন্তু এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। অতএব দিয়ে শুধু এখানে অ্যান্সারটা লিখে নিচ্ছি, অতএব রহমত চাচা 9 বছরের জন্য বা 9 বছর পরে, এখানে ভাষাটা তোমরা ঠিক করে নেবে, 9 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। এই অঙ্কটা যেহেতু
এই x-1 বছর, যত বছরের জন্য টাকাটা ধার করছে তত বছর আয় পাচ্ছে না। এই পয়েন্টটা একটু বোঝার ব্যাপার আছে শর্তানুসারে, এই জায়গাটায় ঠিকঠাক ভাবে বুঝে নাও, বাকি তো ক্যালকুলেশন পার্ট আছে এবার শুধুমাত্র, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা অনায়াসে করতে পারবে। এমনিতে ভেঙে ভেঙে করলে অনেক বড় আকার ধারণ করতো, অঙ্কটা খুব সহজেই বেরিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত বছরের জন্য আমাকে নির্ণয় করতে বলেছিল, যে ও কত বছরের জন্য টাকাটা ধার করেছে, আমি ধরে নিয়েছিলাম x বছরের জন্য, তার মানে সময়টিটা হয়ে গেছে x বছর। এবার সুদ আয় বের করার ফর্মুলা হচ্ছে কি PRT/100, মানগুলো বসিয়েছি, দিয়ে দেখতে পেলাম 2,40,000 টাকার জন্য ওকে 28,800 টাকা কি করতে হবে, সুদ দিতে হবে। তার মানে ব্যাংকে থেকে ও 2,40,000 টাকা ধার নিল আর 28,800 টাকা করে এক্সট্রা করে পে করতে হবে, মানে সুদে আসলে এই টাকাটাও দিতে হবে। এই টাকাটা তো রহমত চাচা কোশ্চেনে বলে দেওয়া আছে, 1 টাকাও ঘর থেকে লাগাবে না, ও কোথা থেকে টাকাটা শুরু করবে, বাড়ি ভাড়ার আয় থেকে। তো মাসে যদি 5,200 টাকা আয় হয়, তাহলে 1 বছরে কত টাকা আয় হবে, 1 বছরে আয় হবে কত টাকা, বছরে 1 বছর আয় বের করার জন্য 12 দিয়ে গুণ করে দিলাম। এবার ও x বছরের জন্য টাকাটা ধার করেছে ঠিকই, কিন্তু ও কত বছর আয় পাচ্ছে, x-1 বছর। 1 বছরে যদি এত টাকা আয় করে, যদি 5 বছরে বের করতাম তো 5 দ্বারা গুণ করতাম, যেহেতু আমাকে এখানে অঙ্কটা আছে x-1 বছর আয় পাবে ও, তাহলে x-1 দ্বারা গুণ করে দিয়েছি। এবার এটা গুণ করে এসে 62,400, আবার এটার সঙ্গে এটা গুণ করে দিয়েছি মানটাকে। এবার এক্স গুলো এক পাশে নিয়ে এসে কাটাকাটি করে এক্স এর মান দাঁড়াচ্ছে 9। তার মানে রহমত চাচা 9 বছরের জন্য ব্যাংকের টাকাটা কি করেছিল, ধার করেছিল। তারপরে দেখো লাস্ট যেটা অঙ্ক আছে 20 দাগের অঙ্ক, এটা করালেই তোমাদের বড় অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী ভিডিওতে আমি আবার শর্ট কোশ্চিন মার্ক 2 মার্ক যা আছে সম্পূর্ণটা কমপ্লিট করাবো। দেখো 20 দাগের যে অঙ্কটা আছে, বলে দেওয়া আছে যে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। রথিন বাবু বাবা হিসাবে চিন্তা করেছেন যে মেয়েদের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত টাকা করে পায়, 1,20,000 টাকা করে পায়, তার জন্য ব্যাংকে মেয়েদের নামে টাকা রেখেছে। এবার বলে দেওয়া আছে মেয়েদের বর্তমান বয়স, যে বড় মেয়েটা আছে তার বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তোমাকে বের করতে বলেছে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, এটা নির্ণয় করতে বলেছে, যে বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছে আর ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছে সেটা নির্ণয় করতে বলেছে। মানে কি নির্ণয় করতে বলেছে, আসলটাকে নির্ণয় করতে বলেছে, ব্যাংকে যে টাকাটা আমরা জমা রাখবো সেটাই হচ্ছে আসল, তাহলে সেই আসলটাকে নির্ণয় করতে বলেছে। চলো তাহলে আমি তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল কত টাকা আছে, ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত আছে সেটাকে নির্ণয় করছি। চলো 20 নম্বর অঙ্কটা তাহলে শুরু করছি। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে রথিন বাবু তিনি বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন আর ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন ব্যাংকে, সেটা বের করতে বলেছে। তাহলে কোন মেয়ের জন্য কত টাকা রেখেছে সেটা আমার জানা নেই, ধরে নিচ্ছি, ধরি রথিন বাবু বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন, বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন x টাকা, এবং ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন কত টাকা, y টাকা। ধরে নিলাম যে রথিন বাবু বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন x টাকা এবং ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন কত টাকা, y টাকা। তাহলে আমাকে একবার বড় মেয়ের ক্ষেত্রে সুদ বের করতে হবে আর একবার ছোট মেয়ের ক্ষেত্রে আমাকে সুদ নির্ণয় করতে হবে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আর একদিকে লিখে নিচ্ছি ছোট মেয়ের ক্ষেত্রে। তাহলে ব্যাংকে যে টাকাটা জমা রাখবো সেই টাকাটাই হচ্ছে আসল, তার মানে বড় মেয়ের ক্ষেত্রে ও কত টাকা জমা রেখেছে x টাকা, তার মানে এ অঙ্কের ক্ষেত্রে আসল p সমান হচ্ছে x টাকা। তারপরে বলে দেওয়া আছে
সুদের হার প্রত্যেকের ক্ষেত্রে সুদের হার কত পার্সেন্ট হচ্ছে? 10%। সুদের হার আর হচ্ছে কত পার্সেন্ট? 10%। তারপরে বলে দেওয়া আছে সময়টি। দেখো এই জায়গাতে একটু বোঝার ব্যাপার আছে যে বড় মেয়েটার বয়স হচ্ছে 13 বছর, আর 18 বছর বয়সে টাকাটাও তুলবে। তাহলে বড় মেয়ের টাকাটা ব্যাংকে কত বছর থাকছে? ওর বর্তমান বয়স হচ্ছে 13 বছর, ওই যে 18 বছর বয়সে টাকাটা তুলে, তাহলে টাকাটা ব্যাংকে থাকছে কত? 18 মাইনাস 13 বছর সমান 5 বছর। একই রকম ভাবে যদি ছোট মেয়ের ক্ষেত্রে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আসল পি, ছোট মেয়ের জন্য টাকা রেখেছে ওর বাবা কত টাকা? ওয়াই টাকা। তারপরে সুদের হার আর বলে দেওয়া আছে 10%। তারপরে সময়টি, ছোট মেয়ের বর্তমান বয়স হচ্ছে 8 বছর, ও 18 বছর বয়সে গিয়ে টাকাটা তুলবে। তাহলে 18 মাইনাস 8 বছর সমান ওর ছোট মেয়ের টাকাটা থাকবে কত বছর? 10 বছর। এক্ষেত্রে যদি সুদ বের করি, সুদ আই সমান হচ্ছে পি আর টি বাই কি 100। পি এর মান হচ্ছে এক্স, আর এর মান হচ্ছে 10, আর টি এর মান কত হচ্ছে 5/100। এটা যদি কাটাকাটি করে দিই, ক্ষেত্রে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 আর 10 কাটলে 2, তার মানে x/2 টাকা। একই রকম ভাবে এক্ষেত্রে যদি সুদ বের করে নিই, আই আই সমান তাহলে হয়ে যাচ্ছে PRT/100। পি এর মান হচ্ছে কত? ওয়াই। দেখতে পাচ্ছ এক্ষেত্রে ছোট মেয়ের ক্ষেত্রে পি এর মান কত হচ্ছে? ওয়াই। আর এর মান হচ্ছে 10, আর টি এর মানও হচ্ছে কত? 10/100। এখানে শূন্য 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 কেটে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে থাকছে পুরো কত টাকা? ওয়াই টাকা। এবার এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে, কোশ্চেনে যখনই আমি বলেছি এই অঙ্ক বলে না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখনই আমরা এক্স ধরে নেব, এক্স কে যদি তাহলে কারোর সঙ্গে গিয়ে সমান করতে হবে, তবে এক্স এর মান বেরোবে। আদারওয়াইজ অন্য কোনো ভাবে এক্স এর মানটা বেরোনো কখনোই সম্ভব না। যেহেতু আমাকে এক্স এর আর ওয়াই এর মান বের করতে হবে, তাহলে এক্সটাকে কার সঙ্গে সমান করব? কোশ্চেনে একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রথিন বাবু যে দুই মেয়ের জন্য টাকাটা জমা রেখেছিল, ঠিকই ওদের বয়স যখন 18 বছর হবে, প্রত্যেক মেয়ে কত টাকা করে পাবে সুদ আসলে? আসল আর সুদ দুটো মিলিয়ে 1,20,000 টাকা করে পাবে। এটা ভাষাতে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। তার মানে বড় মেয়ের জন্য টাকা রেখেছিল এক্স টাকা, বড় মেয়ে সুদ পেয়েছে কত টাকা? x/2 টাকা। আসল আর সুদ এই দুটো মিলিয়ে বলছে কত টাকা পাবে ওরা? 1,20,000 টাকা। একই রকম ভাবে ছোট মেয়ের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব, ছোট মেয়ের জন্য ওর বাবা রেখেছে ওয়াই টাকা, আর ব্যাংক সুদ দিচ্ছে ওয়াই টাকা, দুটো মিলিয়ে মোট কত টাকা পাবে বলে দেওয়া আছে? 1,00,000 কত টাকা পাবে? 20,000 টাকা। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, আর এখান থেকে ক্যালকুলেশন করে ওয়াই এর মান বের করব। তাহলে ও বড় মেয়ের জন্য কত টাকা রেখেছে, ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে, সেটা বেরিয়ে আসবে। এখান থেকে যদি আমরা লসাগু নিয়ে নিই, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 2, তার মানে 2x প্লাস এক্স প্লাস, বা এক্ষেত্রে দেখো ক্যালকুলেশনটা এটা থাকছে কত? 3x/2 সমান থাকছে এখানে 1,20,000। এটা যদি ক্যালকুলেশন করে দিই, এটা 3 4 12, 40,000, তার সঙ্গে 2 গুণ করে দিই বা এক্স সমান, তার মানে এটা হয়ে যাচ্ছে কত টাকা? 80,000 টাকা। একই রকম ভাবে ওয়াই ওয়াই যদি যোগ করে দিই, তার মানে 2y সমান 1,20,000, 2 6, এখানে 3টা শূন্য 4টা শূন্য আছে, বসে গেল। তার মানে ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে? 60,000 টাকা। তার মানে আমি ধরে নিয়েছিলাম যে রথিন বাবু বড় মেয়ের জন্য টাকা রেখেছিলেন এক্স টাকা, এক্স এর মান বেরিয়ে গেছে কত টাকা? 80,000 টাকা। ধরে নিয়েছিলাম রথিন বাবু ছোট মেয়ের জন্য টাকা রেখেছিল ওয়াই টাকা, ওয়াই এর মান বেরিয়ে গেল কত টাকা? 60,000 টাকা। তার মানে ও কোন মেয়ের জন্য কত টাকা রেখেছে সেটা বেরিয়ে গেল। তাহলে এটাই আমাদেরকে বের করতে বলেছিল। অতএব দিয়ে শুধু তোমরা অ্যান্সারটা লিখে নিবা, তাহলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে।
দেখো তাহলে আমি অ্যান্সারে লিখে নিচ্ছি। অতএব তিনি বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন, বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন ৮০,০০০ টাকা, এবং ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন ৬০,০০০ টাকা।